তো এই টপিকটা মূলত খুবই মানে বোরিং এবং বলা যায় কনসেপচুয়াল না আর কি। হ্যাঁ, যখন কোনো কিছু পড়ে বোঝা যায় তখন এটা পড়তে মজা লাগে। বাট এই টপিকটা একটু ভিন্ন রকম, লাইক মুখস্থ টপিক পুরাটা। হ্যাঁ, বোঝার খুব একটা কিছু নেই। সো আমি বলে যাচ্ছি কোন জায়গাগুলো তোমরা জোর দিয়ে পড়বো। অলমোস্ট দাগানোই আছে, এগুলা দাগানোগুলোই পড়ে দিলে হবে। তো গ্যাস সিলিন্ডার জাতকরণে আমরা কিছু সূত্র প্রয়োগ করি। আহ, কিছু আমাদের স্পেসিফিক ভ্যালু মনে রাখতে হয়। তো এলপিজি তো জানো, এলপি মানে হলো লিকুইডিফাইড পেট্রোলিয়াম গ্যাস। মানে পেট্রোলিয়াম গ্যাসকে যখন লিকুইড করা হয় তখন সেটা এলপিজিতে পরিণত হয়। আর সিএনজি গ্যাস মানে হচ্ছে কম্প্রেস ন্যাচারাল গ্যাস, মানে সংকুচিত প্রাকৃতিক গ্যাস বাংলায় বললে। তো এটা পরীক্ষা আসে তরলীভূত পেট্রোলিয়াম গ্যাসের মধ্যে কি কি থাকে। 25% প্রোপেন থাকে, 75% বিউটেন থাকে। আর মোটরযানের গ্যাস সিলিন্ডারের মধ্যে আমাদের 95 থেকে 99% হচ্ছে মিথেন গ্যাস, আর অবশিষ্ট ইথেন, প্রোপেন, বিউটেন এগুলো থাকে আর কি। স্টেনলেস স্টিলের ওয়েল্ডিংয়ের বেলায় আর্গন গ্যাস নিষ্ক্রিয় পরিবেশ রূপে ব্যবহৃত হয়। এই আর্গন গ্যাস সিলিন্ডারে ভর্তি করে বিক্রি করা হয়। এবং এছাড়া অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেন গ্যাস এবং লোহা কাটাও জোড়া করার কাজে এসিটিলিন ব্যবহার করে। এটা মনে রাখবা যে লোহা জোড়া এবং কাটার কাজে কোন গ্যাস ব্যবহার করা হয়? এসিটিলিন গ্যাস। এলপি গ্যাস আমরা যেটা পাই ওটা মূলত যে তোমার 6 ATM চাপে তরলীভূত করা হয়। হ্যাঁ, 6 ATM চাপ দিলে এটা গ্যাসটা তরলে পরিণত হয়ে যাবে। এই কথাটা মনে রাখি। এখানে অনেক ভ্যালু আছে, এগুলো আমি মুখস্থ করছিলাম, বাট কখনো প্রয়োজন হয় নাই কোনো পরীক্ষায়, খুব কম আসে। আসে না বললেই চলে। বাট ওই যে পড়ে রাখছিলাম তারপরেও, বাট দরকার নাই, তোমাদের যদি মন না চাই নাও পড়লে সমস্যা নেই, ঠিক আছে। এলপিজি পুনরুক্তা মনে রাখিও লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এবং এখানে কি কি থাকে? এন বিউটেন, প্রুফেন, আইসোবিউটেন, বিউটিন এগুলো থাকে। হ্যাঁ, এটাও 6 ATM চাপে তরলে পরিণত করা হয়। এলপিজি কিন্তু গন্ধহীন থাকে, মানে এলপিজি এর কোনো গন্ধই নাই। হ্যাঁ, তো এটা কিন্তু একটা রিস্কি বিষয় যে এলপিজি এর মধ্যে তোমার কিন্তু কোনো গন্ধ নাই। কারণ লাইক তোমার বাসায় একটা এলপিজি গ্যাস আছে, ওটা যদি সামহাও লিকেজ হয়, তো তুমি তো গন্ধ বুঝে, গন্ধ শুকে বুঝতে পারবা যে বাসায় লিক হয়েছে গ্যাস এখন। তাইলে দুর্ঘটনা ঘটতে পারে। বাট যদি এখানে দুর্ঘটনা না হইতো তাহলে গ্যাস দিয়ে পুরো বাসা ভর্তি হয়ে যাইতো, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতো। সেটাকে এড়ানোর জন্য এলপিজি নিজে যেহেতু গন্ধহীন, তার সাথে গন্ধযুক্ত মার্ক্যাপটান যৌগ যুক্ত করা হয়। এই যে তীব্র দুর্গন্ধযুক্ত মার্ক্যাপটান যৌগ যুক্ত করা হয়। মার্ক্যাপটান যৌগ কি কি আছে? থায়োমিথানল এবং থায়োইথানল, এই যৌগ হচ্ছে মার্ক্যাপটান যৌগ। ঠিক আছে, থায়োমিথানল এবং থায়োইথানল। সিলিন্ডারে এলপিজি লিকেজ হচ্ছে কি না তা এর গন্ধ থেকে বোঝা যায়। ফুল এলপিজি সিলিন্ডারে 85% তরল থাকে এবং উপরে 15% আয়তনে গ্যাস থাকে। ঠিক আছে, সিলিন্ডারের ভিতরে 3 কেজি সেন্টিমিটার ইনভার্স 2 চাপে এলপিজিটা থাকে মূলত। এই আর কি। এলএনজি বা লিকুইফাইড ন্যাচারাল গ্যাসেস, এখানে কি পাই আমরা? এটা হচ্ছে প্রাকৃতিক কার্বন ডাইঅক্সাইড গ্যাস, হাইড্রোজেন সালফাইড এবং উচ্চাণবিক ভর বিশিষ্ট হাইড্রোকার্বন সমূহকে অপসারিত করে মূলত মিথেন গ্যাসকে নিম্ন তাপমাত্রা -160 ডিগ্রি তরল করে। এটা মনে রাখলে হবে যে এলএনজিকে কত তাপমাত্রায় তোমার শীতল করা হয়? -160, ভেরি লো টেম্পারেচার। এটা কিন্তু খুবই টাফ। হ্যাঁ, -160 মানে এটা হিউজ। তারপর এলপিজি এর মতো এলএনজিকেও ক্লিন ফুয়েল বলা হয়, এটা ক্লিন ফুয়েল বলবা। এবং ক্যালোরিমিফিক মানটা মনে রাখতে পারো। এলএনজি এবং সিএনজির ক্যালোরিমিফিক মান হচ্ছে 38,000 কেজি/মিটার কিউব বা বিটিইউ। আর এলপিজির ক্যালোরিমিফিক মান হচ্ছে 94,000 কেজি/মিটার কিউব। ক্যালোরিমিফিক মান মানে বুঝছো যে শক্তি, মানে তুমি 1 কেজি এই যে সিএনজি পুরাইলে এতটুকু শক্তি পাবা। হুম, কিলো জুল পার মিটার কিউব, মানে প্রতি মিটার কিউব থেকে এত কিলো জুল শক্তি তুমি পাবা। এটা হচ্ছে তোমার মানে ভ্যালুটা বোঝায়। সো দেখো এলপিজি কিন্তু অনেক ভালো। এলপিজি বা 94,000 কেজি কিলোজুল পার মিটার কিউব, মানে হচ্ছে অনেক বেশি শক্তি পাওয়া যাবে সিএনজি এবং এলএনজির তুলনায়। ঠিক আছে, গ্যাস তরলীকরণের কিছু শর্ত আছে। সংকট তাপমাত্রা নিয়ে যাইতে হয়, এই যে তাপমাত্রা হ্রাস করে সংকট তাপমাত্রা নিয়ে যেতে হবে। সংকট তাপমাত্রা হচ্ছে এমন তাপমাত্রা যে তাপমাত্রায় কোনো গ্যাসকে দিলে ওইটা গ্যাস থেকে তরলে পরিণত হয়ে যাবে, বুঝছো। কিছু গ্যাসের সংকট তাপমাত্রা যেগুলো পড়বা একটু। আর মানে এক্ষেত্রে এগুলো একটু মনে রাখা টাফ, তারপরেও রাখা দরকার। এই যে কার্বন ডাইঅক্সাইডের সন্ধি তাপমাত্রা কত বা সংকট তাপমাত্রা কত? 31.1, অ্যামোনিয়ার হচ্ছে 132, হাইড্রোজেন হচ্ছে 240, হিলিয়ামের হচ্ছে -268। ক্রান্তি চাপ বিষয়ে একটা কথা বলা আছে, যে যেমনটা ক্রান্তি তাপমাত্রা বা সন্ধি তাপমাত্রা, সেমভাবে ক্রান্তি বা সন্ধি চাপ বলে একটা কথা আছে, যে কোনো গ্যাসটির উপর সর্বনিম্ন যে চাপ প্রয়োগ করলে এটিকে আর তরলে পরিণত করা যায় সেটা হচ্ছে ক্রান্তি চাপ। সো কার্বন ডাইঅক্সাইডের সন্ধি চাপ হচ্ছে তোমার 72.9 ATM, আর অ্যামোনিয়ার হচ্ছে তোমার 111.5 ATM,
হাইড্রোজেনের বেলায় 12.8 atm, ঠিক আছে। এরপর হচ্ছে গ্যাসের তরলীকরণে জুল থমসন প্রভাব। সো এই জুল থমসন প্রভাব মানে হলো তোমার মানে আমরা খুবই উচ্চ চাপে একটা লাইক গ্যাসকে রাখবো, হ্যাঁ। ধরো এমন একটা, আমি জাস্ট সিম্পলি বিষয়টাকে বুঝাই। এটা হচ্ছে একটা বয়ম, লাইক একটা পাত্র আর কি, হ্যাঁ। এই পাত্রের মধ্যে খুবই হাই প্রেসারে, খুবই উচ্চ চাপে একটা গ্যাস আছে। এখানে একটা কি আছে? গ্যাস। খুবই উচ্চ চাপে আছে এটা, খুব হাই প্রেসারে। আমি যদি গ্যাসের মধ্যে ইমিডিয়েটলি খুব হঠাৎ করে একটা ছিদ্র করে দিই গ্যাসের মধ্যে, তাহলে গ্যাসগুলা খুব সজোরে এদিক থেকে বেরোবে না? খুব সজোরে। এবং খেয়াল করো, গ্যাসগুলো এখানে ছিল খুবই হাই প্রেসারে ছিল, হাই প্রেসারে, বাট এর বাইরে কিন্তু লো প্রেসার। তো হঠাৎ করে এভাবে উচ্চ চাপ অঞ্চলের থেকে নিম্ন চাপ অঞ্চলে যখন গ্যাসগুলো আসবে, তখন এগুলো আর গ্যাস থাকবে না, এগুলো তখন তরলে পরিণত হয়ে যাবে। কথা বুঝছো? যে যখন একটা উচ্চ চাপ অঞ্চল থেকে একটা নিম্ন চাপ অঞ্চলে যখন এভাবে কোনো গ্যাস আসে, তখন এটা তরলে পরিণত হয়ে যায়। এই ঘটনাটাই হচ্ছে জুল থমসন প্রভাব। কথা বুঝছো? এইখানে এগুলা পড়ে তুমি এই কনসেপ্টটা বুঝতে পারবা। তাহলে উচ্চ চাপ অঞ্চলে থাকবে, হঠাৎ করে নিম্ন চাপে আসবে, তখন তাপমাত্রা হ্রাস ঘটে, ওই হ্রাসের কারণে এটা তোমার তরলে পরিণত হয়ে যায়। এই ঘটনাটাই হচ্ছে জুল থমসন প্রভাব। ওকে, এটা এখানে বলা আছে। এগুলা একবার রিডিং দিতে পারো, না দিলেও সমস্যা নেই। হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস তরলীকরণ সবচেয়ে কঠিন। কেন? কারণ -80 ডিগ্রি তাপমাত্রার উপরে হাইড্রোজেনের ক্ষেত্রে 240 ডিগ্রি তাপমাত্রার নিচে হ্রাস না পেয়ে বরঞ্চ বাড়ে। হ্যাঁ, উল্টা ঘটনা ঘটে, তো এই জন্য একটু সমস্যা হয়। এগুলো একটু মনে রাখতে পারো যে হাইড্রোজেন উৎক্রম তাপমাত্রা কত, তারপর সন্ধি তাপমাত্রা কত, হুম, সন্ধি চাপ কত, পিসি। টিসি মানে হলো ক্রিটিক্যাল টেম্পারেচার, মানে সন্ধি বা ক্রান্তি তাপমাত্রা। পিসি মানে হলো ক্রিটিক্যাল প্রেশার, মানে হলো সন্ধি চাপ। আর উৎক্রম তাপমাত্রা হচ্ছে -80। হিলিয়ামের ক্ষেত্রে এগুলো একটু মনে রাখতে পারো ইনফোগুলা, ঠিক আছে। মুখস্থ, পুরো টপিকটা আসলে মুখস্থ। এরপরে আসো, এগুলো মোটামুটি মুখস্থ, বোঝার কিছুই নাই। বর্জ্যপাতের সময় বায়ুমণ্ডলে বিক্রিয়া এবং মাটিতে নাইট্রোজেন ফিক্সের বর্জ্যপাত হয় না, ওই বর্জ্যপাতের সময় কি কি বিক্রিয়া টিক্রিয়া হয় না হয় এগুলো এখানে বলা হয়েছে। তো প্রাকৃতিক প্রক্রিয়া মাটিতে নাইট্রোজেন ফিক্সেশন হতে পারে, এবং বর্জ্যপাতের সময় মনে একবার 3000 ডিগ্রি তাপমাত্রা তৈরি হয়। এটা কোনো পরীক্ষা আসছিল, আমার মনে আছে, কোন পরীক্ষা আসছে মনে নাই, ভার্সিটি মেডিকেলে যে কোনো কোথাও আসছে এটা। 3000 ডিগ্রি তাপমাত্রা তৈরি হয় বর্জ্যপাতের সময়। তো নাইট্রিক অক্সাইড একটা হচ্ছে তোমার বায়ু দূষক গ্যাস, আর নাইট্রোজেন ডাইঅক্সাইড হচ্ছে অ্যাসিড বৃষ্টি সৃষ্টিকারী বায়ু দূষক গ্যাস। এখানে এটার জন্য অ্যাসিড বৃষ্টি হয় আর কি। তো এখানে একটা চক্র দেওয়া আছে, নাইট্রোজেন ফিক্সেশনের চক্র, একটা মানে দরকার নেই, হয়তো এগুলো আসবে না কখনোই। আর অ্যামোনিয়া পদ্ধতি, অ্যামোনিয়া প্রস্তুতি, হ্যাঁ, নাইট্রোজেন ফিক্সেশনের পরে অ্যামোনিয়া পদ্ধতিটা আলোচনা করা হয়েছে, অ্যামোনিয়া প্রস্তুতিটা। আমরা তোমার এখানে শুরুতে হ্যাবার পদ্ধতি দেওয়া আছে, পরীক্ষা আসবে কি অ্যামোনিয়া তৈরি করা হয় কোন পদ্ধতির মাধ্যমে, মনে রাখবা হ্যাবার পদ্ধতি, হ্যাঁ। সো হ্যাবার পদ্ধতিটা কীভাবে করা হয় তোমরা আগে পড়ে আসছো। নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে তোমার 500 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, 200 টিএম চাপে আয়রন এবং অ্যালুমিনিয়াম অক্সাইডের উপস্থিতিতে তোমার অ্যামোনিয়া তৈরি করে। সো এটা হচ্ছে হ্যাবার পদ্ধতি। আর অসওয়াল্ড পদ্ধতিতে এবার আমরা নাইট্রিক অ্যাসিড তৈরি করব। তাইলে হ্যাবার পদ্ধতিতে তৈরি করা হয় অ্যামোনিয়া, অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড। এগুলোই হচ্ছে মূলত এমসিকিউ, হ্যাঁ। আর মনে রাখবা হ্যাবার পদ্ধতিতে আমাদের প্রভাবক হিসেবে কী লাগে? আয়রন লাগে। প্রভাবক সহায়ক হিসেবে অ্যালুমিনিয়াম অক্সাইড লাগে। টেম্পারেচার লাগবে 500, চাপ লাগবে 200, একদম ফিক্স। এগুলো একদম মুখস্থ, উল্টাপাল্টা হইলেই ভুল। অসওয়াল্ড পদ্ধতিতে তোমার প্লাটিনাম আমাদের লাগবে, প্রভাবক লাগবে, 900 ডিগ্রি টেম্পারেচার লাগবে, এই আর কি। এবার আসো বায়োলজিক্যাল ফিক্সেশন। নাইট্রোজেন কিংবা বায়োলজিক্যাল ফিক্সেশন রিডিং দিবে একবার, হ্যাঁ, দরকার নেই অতটা, এগুলো একদম বাংলা পড়া। এবার আসো প্রাইমারি বায়ু নির্দেশক, সেকেন্ডারি বায়ু নির্দেশক। এগুলো একটু খেয়াল করলে বুঝবা যে উৎস থেকে যেগুলো ডিরেক্ট নির্গত হবে, লাইক একটা গ্যাস, হ্যাঁ, বায়ু দূষক মানে তো বুঝছো, যেগুলো দূষণ করে বায়ুকে। সো যেগুলো ডিরেক্ট বায়ুতে নিঃসৃত হয়ে তোমার দূষণটা ঘটাবে। আরেকটা হচ্ছে একটা গ্যাস নিঃসৃত হইলো, এটা অন্য একটা গ্যাসের সাথে বিক্রিয়া করলে আরেকটা গ্যাস তৈরি করলে দেন ওটা আবার তোমার দূষণ হিসেবে কাজ করতেছে, এটা হচ্ছে সেকেন্ডারি, হ্যাঁ, পরোক্ষভাবে কাজ করতেছে। একটা হচ্ছে ডিরেক্ট ওই গ্যাসটা নিঃসৃত হয়ে বায়ুকে দূষণ করতেছে, ঠিক আছে। সো এটা হচ্ছে তোমার প্রাইমারি বায়ু দূষক। সো কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রিক অক্সাইড, অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড, ধূলিকণা, ধোঁয়া, ছাই, হাইড্রোকার্বন, এগুলো সবই প্রাইমারি বায়ু দূষক। ইনফিনিটি স্টার এগুলো, হ্যাঁ, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। সো প্রাইমারি বায়ু দূষক মানে হলো উৎস থেকে ডিরেক্ট নির্গত হয়ে অপরিবর্তিত অবস্থায় সরাসরি পরিবেশের ক্ষতি করবে, এক কথায়
প্রাইমারি বায়ু দূষক। সেকেন্ডারি বায়ু দূষক মানে হলো আবার এটা পরিবেশে গিয়ে এক বা একাধিক গ্যাস উপাদানের সাথে বিক্রিয়া করে নতুন দূষকের সৃষ্টি করবে, এটা হচ্ছে সেকেন্ডারি বায়ু দূষক। কি কি আছে? সালফার ট্রাইঅক্সাইড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেন পেন্টঅক্সাইড, পার অক্সি অ্যাসাইল নাইট্রেট বা প্যান্স। ঠিক আছে, এগুলো হচ্ছে সেকেন্ডারি বায়ু দূষক। ওকে, দূষকের সিঙ্কগুলো মনে রাখিও। কার্বন ডাইঅক্সাইডের সিঙ্ক হলো দুইটা, একটা হচ্ছে সমুদ্রের পানি এবং সবুজ উদ্ভিদ। সিঙ্ক মানে কি? যে তুমি কার্বন ডাইঅক্সাইড বাতাসে ছাড়তেছো, আরেকটা বস্তু আছে যেটা কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করে বাতাসকে নির্মল করতেছে, এটা হচ্ছে সিঙ্ক। হ্যাঁ, এই যে পরিবেশের অনবরত কোনো দূষকের প্রতি বিক্রিয়া করে দূষককে শোষণ বা পরিমাণ হ্রাস, মানে যেটা দূষণটা কমাচ্ছে উল্টা, এটা হচ্ছে দূষকের সিঙ্ক। তো কার্বন ডাইঅক্সাইড সিঙ্ক হচ্ছে সবুজ সমুদ্রের পানি এবং সবুজ উদ্ভিদ। আমরা জানি সবুজ উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং সালোক সংশ্লেষণ ঘটায় এবং কার্বন ডাইঅক্সাইড তোমার অক্সিজেন ত্যাগ করে। সো তারা সিঙ্ক মানে কার্বন ডাইঅক্সাইডকে হ্রাস করতেছে না, সো তারা হলো সবুজ উদ্ভিদ, হলো সিঙ্ক হিসেবে কাজ করে এই ক্ষেত্রে। সেম ভাবে সালফিউরিক অ্যাসিডের সিঙ্ক হলো চুনাপাথর। ওকে, এমন মনে রাখিও। আর দূষণ নিরাপদ মাত্রা, এগুলা আমরা এটা পড়বো। কোনটা পড়বো? এটা হচ্ছে ডব্লিউএইচও কর্তৃক আছে, তো এটা মুখস্থ করতে হবে। যাই হোক, এটাই বোধহয়, তাহলে বক্সটা মনে রাখতে পারলেই হবে। এই যে কোনটার পরিমাণ কত, টিএলবি, থ্রেশহোল্ড লিমিটিং ভ্যালু। টিএলবি মানে হলো থ্রেশহোল্ড লিমিটিং ভ্যালু, মানে আমাদের বায়ুর মধ্যে সর্বোচ্চ উপাদানগুলো সর্বোচ্চ এতটুকু থাকতে পারবে। সালফার ডাইঅক্সাইড 0.05 ppm। ppm মানে হলো পার্টস পার মিলিয়ন। হ্যাঁ, পার্টস পার মিলিয়ন মানে হলো প্রতি মিলিয়নে, প্রতি 10 লাখে 1 ভাগ। হ্যাঁ, প্রতি 10 লাখের 1 ভাগ এটা বলতে পারো। প্রতি 10 লাখকে যদি 1 ভাগ করো যে পাবা, এটাই হচ্ছে পার্টস পার মিলিয়ন, মানে খুবই ছোট একক আর কি এটা। তো সালফার ট্রাইঅক্সাইড হচ্ছে 0.02 ppm, কার্বন মনোক্সাইড হচ্ছে 0.15, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 350 ppm, নাইট্রিক অক্সাইড হচ্ছে 350 ppb। ppb মানে হলো পার্টস পার বিলিয়ন, মানে প্রতি 100 কোটিতে তোমার একটা থাকতে হবে, এটা হচ্ছে পার্টস পার বিলিয়ন। হ্যাঁ, পার্টস, PARTS, পার্টস পার বিলিয়ন, এটা হচ্ছে তোমার কি, এই যে ppb। সেভেন নাইট্রোজেন ডাইঅক্সাইডের 250 ppb, মিথেন হচ্ছে 2 ppm, হাইড্রোজেন সালফাইড হচ্ছে 2 ppm। ওকে, সো এগুলো হচ্ছে লিমিটিং ভ্যালু, মানে সর্বোচ্চ বায়ুতে এতটুকু থাকতে পারবে, এর চাইতে বেশি হলেই সমস্যা। কার্বন ডাইঅক্সাইড 300 ppm এর বেশি হলেই সমস্যা, দূষণ বলতে হবে তখন। ঠিক আছে, আর কি সেগুলো আমি যে ডব্লিউএইচও নিয়ন্ত্রিত, তো এগুলো একটু মুখস্থই করতে হবে, এগুলো উল্টাপাল্টা করতে পারবে না, একদম মুখস্থই। দূষক কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, এগুলো এবার কিছু কথাবার্তা বলা হয়েছে যে কার্বন মনোক্সাইড হচ্ছে নীরবঘাতক গ্যাস। কারণ কি? এটা তোমার আমাদের ফুসফুসে যায়, ফুসফুসে গিয়ে রক্তনালীর মধ্যে যে আমাদের যে হিমোগ্লোবিন আছে, হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়। হ্যাঁ, ফলে দেখো, হিমোগ্লোবিনে কে যুক্ত হওয়ার কথা ছিল? হিমোগ্লোবিনে যুক্ত হওয়ার কথা ছিল অক্সিজেন, তাই না? এই যে 4টা সাব ইউনিট আছে না হিমোগ্লোবিনের, ওই 4টা সাব ইউনিটের সাথে হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন যুক্ত, অক্সি হিমোগ্লোবিন যৌগ গঠন করে। কিন্তু এখন ওই হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে যাচ্ছে কার্বন মনোক্সাইড, ফলে অক্সিজেন কি আর যুক্ত হইতে পারবে? না। অক্সিজেন যেহেতু আর যুক্ত হইতে পারবে না, ফলে অক্সিজেনের অভাবে মানুষের মৃত্যু হইতে পারে। ঠিক আছে, এই জন্য এটাকে বলে নীরব ঘাতক, মানে তুমি বুঝতেও পারবে না তোমার সমস্যাটা হচ্ছে। সো এই যে হিমোগ্লোবিন অক্সাইডের সাথে বিক্রিয়া অক্সি হিমোগ্লোবিন যৌগ গঠন করে, কিন্তু এখানে ঘটনা ঘটায় এই যে কার্বন মনোক্সাইডটা এসে ওইটা গিয়ে একটা থার্ড পার্টি যৌগ গঠন করে ফেলে, ফলে মানুষের মৃত্যু হতে পারে। ঠিক আছে, এই আর কি। এরপর হচ্ছে সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইডের জন্য কি কি হতে পারে? এই যে নাকে এবং চোখে জ্বালা করে, শ্বাসনালীতে প্রদাহ, ব্রঙ্কাইটিস, হাঁপানি রোগের সৃষ্টি হয়, এগুলো পড়বা। তারপর নাইট্রিক এবং নাইট্রাস অক্সাইডের জন্য কি কি হয়? এই যে ফটোকেমিক্যাল স্মোক তৈরি হয়। হ্যাঁ, ফটোকেমিক্যাল স্মোক মানে এমন ধোঁয়া তৈরি হবে, ধুলাবালিতে এমন ধোঁয়া তৈরি হবে যেন তোমার কুয়াশা পড়তেছে, এমন ভাবে হয়। হ্যাঁ, এটার জন্য নাক মুখে প্রচুর জ্বালা করে। এবার সে গ্রিন হাউস গ্যাস এবং গ্রিন হাউসের প্রভাব। গ্রিন হাউস মানে তো জানো যে আমাদের ভাইয়া স্ক্রিনটা করতেছে না। নেটওয়ার্কের সমস্যা হতে পারে। নাহিমা শো করতেছে? এখন শো করছে কিনা জানেও। জি ক্লিয়ার। তো গ্রিন হাউস গ্যাস এবং গ্রিন হাউস প্রভাব। গ্রিন হাউস গ্যাস তো জানো যে শীত প্রধান যেসব দেশ আছে ওইগুলোতে তোমার প্রচন্ড ঠান্ডা পড়ে। সো তারা কি করে, এখানে একটা কাচের ঘর বানায়, কাচের ঘর বানায়, এখানে সবজি বা ফসল চাষ করে। সো এখানে টেম্পারেচারটা মেনটেন হয়ে যাবে, সেটা হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট। সো আমরা এই গ্রিন হাউস ইফেক্টটা পৃথিবীর উপরে আসছে কিভাবে? আমাদের পৃথিবী যদি এটা হয়, আমাদের পৃথিবীর উপরে ওজোন নামক এরকম একটা স্তর আছে, যে স্তরটার কারণে আমাদের পৃথিবীতে তাপ আসে কিন্তু তাপটা আর বের হয়ে যেতে পারে না। হুম, মানে কথা বুঝছো? যে তাপটা আসে
এসে তাপটা সুন্দর মতো ধরে রাখে এবং তাপটা বেড়ে যেতে পারে না, এবং আর কিছু ঘটনা এখানে হয়। সূর্যের মধ্যে যে ইউভি রেটা আছে, এই ইউভি রেটা আমাদের প্রতিনিয়ত তোমার এই অতিবেগুনি রশ্মি যেটা, এটা আমাদের এই তোমার যে লেয়ার, হ্যাঁ, ওজোন স্তর লেয়ার, এই লেয়ারের মধ্যে আটকে যায়, ফলে এটা পৃথিবীতে আর আসতে পারে না, ফলে পৃথিবীর ক্ষতি হয় না। বাট আমাদের এখানে গ্রিন হাউস ইফেক্ট হচ্ছে প্রতিনিয়ত। গ্রিন হাউস ইফেক্ট মানে হলো কার্বন ডাই অক্সাইড বেড়ে যাচ্ছে, তারপর গ্রিন হাউস গ্যাস যেগুলো আছে, হ্যাঁ, এই যে নাইট্রোজেন, অক্সিজেন, এগুলো প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে। এগুলো বেড়ে যাওয়ার কারণে আমাদের টেম্পারেচার বেড়ে যাচ্ছে। টেম্পারেচার বেড়ে যাওয়ার কারণে আমাদের যে ওজোন স্তর আছে, ওজোন স্তরগুলো ফুটো হয়ে যাচ্ছে, এখানে ওজোন স্তরের মধ্যে এভাবে ক্ষয় হচ্ছে। ক্ষয় হওয়ার কারণে ওই ইউভি রেটা আগে ওজোন স্তরে যেটা বাধা পায়, তেটা আর বাধা পাচ্ছে না, ফলে ডিরেক্ট সরাসরি পৃথিবীতে চলে আসতেছে এবং আমাদের জন্য আলটিমেটলি একটা ক্ষতি হচ্ছে। এটা হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট। ওকে, সো গ্রিন হাউসের মধ্যে সবাই টেম্পারেচার হচ্ছে 32 থেকে 39, এগুলো একটু রিডিং দিবা। আর গ্রিন হাউস গ্যাস কি কি আছে, এই যে এগুলো পড়বা। গ্রিন হাউস গ্যাস হচ্ছে প্রধান হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, হ্যাঁ, এর বাইরে আর অনেকগুলো গ্যাস আছে, এগুলো মুখস্থ একদম, পরীক্ষায় প্রতি বছর আসে, মেডিকেলে কয়বার আসে দেখো। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে দায়ী 50%, কার্বন ডাইঅক্সাইড 50% দায়ী, এবং এটার কার্বন ডাইঅক্সাইডের তুলনায় গ্রিন হাউস প্রভাবটা জাস্ট তুলনা করছে, না জানলেও হবে, এটা দরকার নেই, পার্সেন্টেজটা জানি একটু। আর মিথেন হচ্ছে 19%, সিএফসি মানে ক্লোরোফ্লোরোকার্বন, এটা হচ্ছে ওজোন গ্যাস 8%, নাইট্রাস অক্সাইড গ্যাস 5%, জলীয় বাষ্প 2%। কেন গ্লোবাল ওয়ার্মিং, পৃথিবীর তাপমাত্রা বাড়াচ্ছে, এগুলো একটু রিডিং দিও। এবং আলটিমেটলি কি হচ্ছে এটার জন্য, এই যে আমাদের বরফ টরফ গলে যায়, সমুদ্র উচ্চতা বৃদ্ধি পায়, এগুলো আর কি। সিএফসিটা পড়ি একটু, ক্লোরোফ্লোরোকার্বন, গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাব কি কি হচ্ছে, এগুলো রিডিং দিও একবার, হ্যাঁ, সমস্যা নেই, অতটা লাগবে না। সিএফসি এর ব্যবহার এবং ওজোন স্তর কয়, যেগুলো বললাম আর কি। এই যে এখানে বিক্রিয়াটা হচ্ছে, এটা দেখো, অক্সিজেন ইউভির কারণে ভেঙে এই যে বিক্রিয়াগুলো হচ্ছে। এই এই যে ওজোন স্তর পাতলা হওয়ার কারণে ওজোন স্তর ক্ষয়, এই বা ক্ষয় হওয়ার ওজোন ছিদ্র ওজোন গহ্বর বলা হয়। এবং ওজোন গহ্বরকে তোমার ইয়ে করা, ওজোন স্তরের যে পুরুত্ব, এটা মাপা হয় ডবসন এককে। তো এই যে এই লাইনটা থেকে অনেক প্রশ্ন আসছে এখন অবধি, যে ওজোন স্তর ক্ষয়ের জন্য ক্লোরিনকে দায়ী করা হয়, ক্লোরিন গ্যাসকে দায়ী করা হয়, ওজোন স্তর যে ক্ষয় হচ্ছে বেশি বেশি, এটার জন্য দায়ী কি, ক্লোরিন গ্যাস। এই লাইন থেকে প্রশ্ন আসবেই, যে কোনো পরীক্ষা এইচএসসিতে তো আসবেই, সাথে মেডিকেল এবং ভার্সিটিতে প্রচুর আসে। CFC11, ক্লোরোফ্লোরোকার্বন 11, এটার সংকেত কি, CFCl3, কোথায় ইউজ করা হয়, এগুলো একটু রিডিং দিও। CFC12 এর সংকেত হচ্ছে CF2Cl2, CFC11 এর সংকেত হচ্ছে CF2Cl, CFCl2, হ্যাঁ, CF2Cl আবার CFCl2। ওকে, আর কি। ওজোন স্তর ক্ষয়কারী পদার্থ কি কি আছে, এই যে প্রধান আমাদের এক্ষেত্রে গ্যাস হচ্ছে সিএফসি প্রধান। সিএফসির পরে কি কি আছে, এগুলো রিডিং দিবা। এই এসিড বৃষ্টি এবং এর প্রতিকার। এসিড বৃষ্টি কেন হয়, আমাদের যখন এই যে তোমার বিভিন্ন গ্যাস যেগুলা বায়ু দূষণের জন্য দায়ী, লাইক নাইট্রোজেন অক্সাইড, নাইট্রাস অক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এগুলা বায়ুতে মিশেছে, যে দেখো পানির সাথে বিক্রিয়া করতেছে, সালফার ডাইঅক্সাইড সালফিউরিক অ্যাসিড তৈরি করতেছে, সালফিউরিক অ্যাসিডটা পানির সাথে আবার হাইড্রোজেন পানির সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড তৈরি করতেছে, সালফিউরিক তৈরি হলো। এরপরে নাইট্রোজেন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইনাইট্রোজেন পেন্টাঅক্সাইড, এটা আবার পানির সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড। এগুলো যখন বৃষ্টির পানির সাথে মিশে বৃষ্টির সাথে পড়বে, তখন এটাকে আমরা বলবো অ্যাসিড বৃষ্টি। কারণ দেখো, এই সালফিউরিক অ্যাসিডও পানির সাথে আসতেছে, নাইট্রিক অ্যাসিডও পানির সাথে আসতেছে, সো আলটিমেটলি এগুলো পানির সাথে আসলে বৃষ্টির পানিটার পিএইচ কমে যাবে না। এটা হচ্ছে অ্যাসিডিক বৃষ্টি, অ্যাসিড বৃষ্টি, ঠিক আছে। অ্যাসিড বৃষ্টি কেন হয়, কখন অ্যাসিড বৃষ্টি বলবা, যখন বৃষ্টির পানির পিএইচ 5.6 এর কম হবে, এক কথায়, হ্যাঁ, 5.6 এর কম হবে, তখন তাকে বলবা অ্যাসিড বৃষ্টি। এবং এক্ষেত্রে তিনটা অ্যাসিড মূলত দায়ী, এটা হচ্ছে সালফিউরাস অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। তাহলে অ্যাসিড বৃষ্টির জন্য মূল দায়ী পিএইচ কয়টা, তিনটা, কি কি, সালফিউরাস, সালফিউরিক, নাইট্রিক, হ্যাঁ, সালফিউরাস, সালফিউরিক, নাইট্রিক। সালফিউরিক অ্যাসিড কিভাবে তৈরি হচ্ছে দেখলা বিক্রিয়ার মাধ্যমে, নাইট্রিক অ্যাসিড দেখলা, এগুলো গ্যাসগুলো যখন পড়বে তখন আমাদের এই হবে আর কি। সো এখানে কিছু ইনফো মনে রাখতে পারো, যে উৎপন্ন সবল অ্যাসিড এগুলো পানির, বৃষ্টির পানির সাথে আসে 2.7 থেকে 1.8 পর্যন্ত পিএইচটা কমাই দিতে পারে আর কি। অনেক কথাবার্তা বলছে, এগুলো পড়িও। এফজিডি প্ল্যান্ট, এফজিডি প্ল্যান্ট থেকে মনে রাখবে, জাস্ট জিপসাম ইউজ করা হয় ড্রাই ওয়াল তৈরিতে, যে জিপসাম ব্যবহার করা হয়, এখানে আর কিছু লাগবে না আসলে, এগুলা দরকার নেই। আমরা নেক্সট দিন আরহেনিয়াস কারক তত্ত্ব পড়বো। আমি চাইলে আরহেনিয়াস আজকে ধরতে পারি, কনসেপ্টটা বুঝাই দিতে পারি, কিন্তু আরহেনিয়াস ধরলেই শেষ করতে হবে এটা, হ্যাঁ, পুরাটা শেষ করতে হবে। এটা মনে না যে আজকে অর্ধেক পড়াইলাম, নেক্সট দিন পরবর্তীতে পড়াইলাম আরহেনিয়াস। দেন আমাদের অনুবন্ধী অম্লকারক, তারপর হচ্ছে ব্রড স্ট্রেট লাউডি থিওরি,
এসিড কারক লুইস থিওরি, এরপর হচ্ছে ব্রনস্টাড লাউরি মতবাদ। হ্যাঁ, এরপরে আরো কিছু মুখস্থ পড়া আছে, এগুলো আমরা নেক্সট দিন শেষ করতে পারবো। এগুলো কিছুটা বোঝার আছে, বাট ম্যাক্সিমাম মুখস্থ। বাট আমাদের কনসেপচুয়াল বিষয় আছে হচ্ছে এইগুলা, এসিড বেস থিওরিগুলা। সেগুলো আমরা নেক্সট দিন ওদেরটা শেষ করতে পারবো ইনশাল্লাহ। আজকে যতটুকু পড়াইলাম এগুলা মোটামুটি মুখস্থ পড়া, এই জন্য আমি তোমাদেরকে সময় দিচ্ছি, এগুলো নিজেরা কেউ শেষ করো। আমি তো শেষ করা গেলে হবে না, নিজেরা শেষ করো। এবং নিজেরা পড়তে অনেকক্ষণ টাইম লাগবে, এগুলো এক একটা পৃষ্ঠা পড়তে 1 ঘন্টাও সময় যেতে পারে, আমি পড়াইতে লাগবে 2-4 মিনিট। বলে দিচ্ছি যে কোনগুলো গুরুত্বপূর্ণ কোনগুলো না, আবার তোমাদের তো মুখস্থ করতে হবে। সো এগুলো এক একটা পৃষ্ঠা পড়তে আধা ঘন্টা বা 1 ঘন্টাও যাইতে পারে। সো এই জন্য সময় নাও, এতটুকু খুব ভালো মতো করে শেষ করো, নেক্সট দিন ইনশাল্লাহ আমরা ওদেরটা শেষ করে দিব। ঠিক আছে? মানে বইয়ের পাঠটা শেষ হবে, এরপর সিকিউ দেবো।